আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশাল লট বহর বা লাট বহর, সেই লাট বহর ১০৪ জনের যে লট বহর, এখানে দুটো শব্দ লাট আর লট। তো আমি ডিটেলস বললাম না, আপনারা বুঝে নেবেন যে লাট বহর কাকে বলে আর লট বহর কাকে বলে। তো এই বহর নিয়ে তিনি আমেরিকা ঘুরে আসলেন। আমি বলতে পারবো না যে জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে বিশ্বের কোন দেশের সরকার প্রধান ১০৪ জন লোক নিয়ে প্রায় ১০ দিনের মতো এই প্লেজার ট্রিপ, অথবা যাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ ভ্রমণ, অথবা পুরো বাংলাদেশের মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তদারক করার জন্য ১০ দিন বসে ২৪ ঘন্টা কাজ করার জন্য তিনি যে চেষ্টা করেছেন আমেরিকাতে, এরকম পৃথিবীর অন্য কোনো সরকার প্রধান করেছেন কিনা আমি বলতে পারবো না। উনি যখন যান তখনই আমি আসলে আশঙ্কা করেছিলাম বা বলেছিলাম যে ওনার আসলে আমি হলে ওনার জায়গায় আমি হলে আমি যেতামই না এখানে। এই মুহূর্তে বাংলাদেশে থাকাটা তার জন্য গুরুত্বপূর্ণ। ২ নম্বর হলো, মানুষ যখন চোরাবালিতে পড়ে তখন যে যত বেশি নড়াচড়া করে তার তত সে ওই চোরাবালির মধ্যে পড়ে যায়, ডুবে যায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শেষ সময়, যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন ধরি, তাহলে এটা ওনার শেষ সময়। এই শেষ সময়টাতে উনি যত বেশি কথা বলবেন বিপদে পড়বেন, যত বেশি ঘোরাফেরা করবেন তত বেশি জটিলতার মধ্যে পড়বেন, এবং যত বেশি ওভার পারফর্ম করার চেষ্টা করবেন তত বেশি তার নিরাপদ যে প্রত্যাবর্তন বা সেফ এক্সিট, ক্ষমতা থেকে বের হয়ে যাওয়া, এটা তার জন্য কঠিন হয়ে পড়বে। দ্বিতীয়ত, এখনও তিনি স্থির করতে পারছেন না যে তিনি আসলে কি করবেন, কার প্রতি নির্ভর করবেন, কে তার বন্ধু। মানে মূলত ব্যাপার হলো যে প্রকৃতিতে যারা খুব শক্তিশালী প্রাণী তারা কিন্তু সঙ্গী সাথীদের সঙ্গে কখনোই সম্পর্ক নষ্ট করে না, এদেরকে বলা হামিম, বিপদের সময় ছেড়ে যায় না। তো উনি দেখুন যে ওনার জীবনে শুরুটা হয়েছিল যাদেরকে নিয়ে। উনি গ্রামীণ ফোন করেছেন, গ্রামীণ ব্যাংক করেছেন। তো এখানে যদি আপনি টপ 1000 লোক ধরেন, সেই শুরু থেকে আজ অবধি গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, এই প্রতিষ্ঠানগুলো, গ্রামীণ সেন্টার যেটা তিনি করেছেন, এই প্রতিষ্ঠানে ১০০০ লোক বিভিন্ন সময় শীর্ষ পদে ছিল। তাদের কার সঙ্গে, মানে ওনার যে এই মুহূর্তে নূরজাহান বেগম আর সামিয়া লামিয়া মোর্শেদ, এই দুজন তার ঘনিষ্ঠজন আছেন। তাদের সাথে কতদিনের সম্পর্কের মধ্যে নূরজাহান বেগমের সাথে প্রথম থেকে সম্পর্ক, এর বাইরে দীর্ঘদিন ধরে তার সাথে আছেন এরকম কোনো পুরুষ সঙ্গী, এক্সিকিউটিভ, জেনারেল ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর, ডিএমডি, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, ওই প্রতিষ্ঠানগুলোর সাথে কেউ আছেন দেখান তো নেই। এগুলো একটা। ২ নম্বর হলো তার যারা ব্যক্তিগত বন্ধু, পার্সোনাল ফ্রেন্ড, তারা কারা, কয়জন ওনার সঙ্গে এই সময়টিতে দেখা সাক্ষাৎ করেছেন, ওনার সহযোগী হয়েছেন, ওনার পক্ষে কথা বলেছেন। ওনার একটা লেভেল থাকবে না? এখন দেশের বাইরে নোবেল লরিয়েট বা যাকে বলা হয় অন্য দেশের একজন সরকার প্রধান, যেমন পূর্ব তিমুরের সরকার প্রধান বা মালয়েশিয়ার সরকার প্রধান, তাদেরকে তিনি বাংলাদেশে এনেছেন। এই রিলেশনশিপটিকে বলা হয় কনভেনশনাল রিলেশন। ইটস নট এ পার্সোনাল রিলেশন। পার্সোনাল রিলেশন হলো তার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তার সহকর্মী, তার সহপাঠী, তারা কয়জন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন? একজনও নেই। তো এটা হলো একটা মেসেজ যে তার অবস্থাটা তিনি কোন পর্যায়ে রেখেছেন। তো সেই অবস্থাতে তার এই যে ক্ষমতায় আরোহণ এবং ক্ষমতার এখন যে পর্যায়ে, সেই পর্যায়ে আমেরিকাতে তার যাওয়াটাই ঠিক হয়নি, এক। ২ নম্বর হলো যে আমি আরও বলেছিলাম যে তিনি আমেরিকা থেকে শূন্য হাতে ফিরবেন। গিয়ে দেখুন যে এই আমেরিকাতে তিনি ১০ দিন থেকেছেন, মার্কিন সরকার বা অন্য কোনো সরকারের সঙ্গে
কিংবা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক হয়েছে, কোনো বিজনেস ডিল হয়েছে এবং তার বিনিময়ে বাংলাদেশের জনগণের 2 পয়সার উপকার হয়েছে, এরকম একটা সিঙ্গেল উদাহরণ আপনি দেখান। যদি হতো, এতদিন দেখতেন যে সেখানে তার যে প্রেস উইং, তাদের যাকে বলা হয় প্রচার প্রপাগান্ডায় আপনি অস্থির হয়ে যেতেন। অধিকাংশ সেখানে যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, এগুলো তার জন্য, তার এই বয়সের জন্য, তার সরকারের জন্য খুবই বিব্রতকর। তিনি যে উদ্দেশ্যে 3টি রাজনৈতিক দলের 6 জন লোককে নিয়ে গেছেন, এই পুরো ঘটনাটা বুমেরাং হয়েছে। কোনো সম্পর্ক, মানে যারা গেছে তারা মানে ওই রাজনৈতিক দলের চক্ষুশূলে পরিণত হয়েছেন। মির্জা ফখরুল সাহেব গেছেন, তিনি চক্ষুশূলে পরিণত হয়েছেন। আব্দুল্লাহ তাহের গেছেন ডাক্তার, তিনি জামাতের চক্ষুশূলে পরিণত হয়েছেন। জামাতের সাধারণ নেতাকর্মী তাকে পছন্দ করছে না এখন। তাসনিম যারা আক্তার গিয়েছেন, তারাও এনসিপির চক্ষুশূলে পরিণত হয়েছেন। দিস ইজ দ্য রিয়ালিটি। তারা কেন গেলেন, কেন ডিম বৃষ্টি হলো, ডিম খেতে গেলেন, এবং ওখানে তারা গিয়ে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এতটা বিব্রতকর অবস্থায় পড়েছেন যে তারা ওখানে কোনো সংবাদপত্রের সাথে সাক্ষাৎকার দেননি, দিতে পারেননি, বা কেউ তাদের ব্যাপারে আগ্রহ দেখাননি। ওখানে জামাতের লোকজন, তিনি একটা রাজনৈতিক অনুষ্ঠান তিনি করেছেন, কিন্তু পরবর্তীতে আবার কথাবার্তা বলতে গিয়ে তিনি যে সকল অসংলগ্ন কথাবার্তা বলেছেন, যে ভারতের বিরুদ্ধে বক্তব্যটি কি বেশি হয়ে গেল কি না, ইট মিনস ইমব্যালেন্সড, সব কিছু ইমব্যালেন্সড হয়েছে। মেহেদী হাসানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যে ভাইরাল সাক্ষাৎকার, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা জীবনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে, এবং তিনি যেভাবে সারাটা জীবন ব্যাটিং করেছেন, সেই পুরো ব্যাটিংটা এলোমেলো হয়ে গেছে এই যাকে বলা হয় গুণী সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে। অন্যদিকে যারা প্রেস উইংসের 5 জন লোক গেছেন, তারা সেখানে গিয়ে আগের বারের মতো বা প্রতিবারের মতো পারফর্ম করতে পারেননি। তারা নিজেরা বিব্রত হয়েছেন। সাংবাদিকদের সঙ্গে যারা গেছেন, তাদের অনেকের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, রাগারাগি পর্যন্ত হয়ে গেছে, তারা উঠে গেছেন, সাংবাদিকরা উঠে গেছেন। এটাও কখনো হয়নি। এই হলো অবস্থা। তারপর যেটি হলো সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাণান্ত চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা সাইডল্যান্ডে বৈঠক করার জন্য। বৈঠক হয়নি। একটা ছবি তিনি তুলেছেন, সেই ছবি নিয়ে কী মহা কেলেঙ্কারি, কী হাসাহাসির মতো ঘটনা। তো সেখান থেকে তিনি বাংলাদেশে আসছেন। আসার পর থেকে একেবারে শুনশান নীরবতা, চুপচাপ। এই যে চুপচাপ, সেই চুপচাপ কিন্তু ভালো লক্ষণ নয়। তিনি এখানে এসে ঠিক আকর্ষণীয়, দিক নির্দেশনামূলক, আশা জাগানিয়া কোনো বক্তব্য দেওয়া, কোনো কর্মকাণ্ড করা কিছুই করতে পারছেন না। বরং কেমন যেন একটা হতাশা নেমে আসছে চারিদিকে। নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে। রাষ্ট্রদূতদের দৌড়াদৌড়ি, তারা রাষ্ট্রদূতরা জামাতের অফিসে যাচ্ছে, সাবির হোসেন চৌধুরীর বাসায় যাচ্ছে। আবার এখানে তিনি যে তার আশীর্বাদ পুষ্ট দুটো দল, এনসিপি এবং বিএনপি। এনসিপি এবং বিএনপি এই মুহূর্তে ঠিক মানুষের যে আকর্ষণ, সেই আকর্ষণের জায়গা থেকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। জামাতের সঙ্গে সরকারের দূরত্ব খুব বেশি হয়ে গেছে। এনসিপির একটা অংশ সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করছেন। তার বেশ কয়েকজন উপদেষ্টা নিয়ে, ইনক্লুডিং ছাত্র উপদেষ্টা নিয়ে এনসিপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা বিষোদ্গার করছেন, নানা রকম কথাবার্তা বলছেন, যে কথা গত 2-3 মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে সেনাপ্রধানের কী সম্পর্ক আছে, বঙ্গভবনের কী সম্পর্ক আছে, আমরা মোরালের সবাই জানি। তো সেই সম্পর্ককে ওভারটেক করে দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। 1 নম্বর হলো সেনাপ্রধানের সঙ্গে নাকি, আমি নাকি বললাম বিকজ এটা ওইভাবে আসেনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বৈঠক হয়েছে। কেন হলো, কী জন্য হলো, বিরাট একটা ব্যাপার। সিঙ্গাপুর থেকে নুরুল হক নুরু ফিরে এসেছেন। তিনি ফিরে এসে একেবারে নতুন ভাষায় কথা বলছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব নিষ্ঠুরভাবে সমালোচনা করছেন। তাকে যারা পিটিয়েছে তাদের বিচার চাচ্ছেন, এবং সেই বিচার যদি করা না হয় তাহলে তিনি গলায় গামছা পরাবেন, এই হুমকি তিনি দিচ্ছেন। অন্যদিকে তিনি এই সমস্ত কথাবার্তা বলছেন, কিন্তু তাকে বেশ চিন্তিত,
নুরুল হক নুরুকে বেশ চিন্তিত, উদাসীন বলে মনে হচ্ছে। অন্যদিকে এবি পার্টির জনাব মঞ্জু, জুনায়েদ সাকি, মানে যারা তারপরে আমদালিব রহমান পার্থ, কর্নেল অলি, এরপরে ববি হাজ্জাজ, তাদের মধ্যে যে একটা গতি ছিল নির্বাচনকে নিয়ে, রাজনীতি নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সবাই নিশ্চুপ, কারো কোনো বক্তৃতা বিবৃতি আমরা দেখছি না। সবাই যেন কি ভাষায় কথা বলছে। এবং এই যে 6 জন লোককে নিয়ে যাওয়ার ফলে প্রায় 100 রাজনৈতিক দলের সঙ্গে, নামকাওয়াস্তে অনেক রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র আমি তাদের নামও জানি না, তো এই সকল রাজনৈতিক দলের সঙ্গে তো যে কোনো কারণে তিনি একটা অ্যাডাপশন গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই রাজনৈতিক দলগুলোর সবাইকে বাদ দিয়ে তিনি 3টি রাজনৈতিক দল থেকে 6 জন লোক নিয়ে গেলেন। তো তিনি এই যে 104 জন লোক নিয়ে গেলেন, তো 100 রাজনৈতিক দল থেকে যারা ওই নিয়মিতভাবে ওই কমিটিতে যারা দাওয়াত পায় তাদেরকে নিয়ে গেলে ওনার কী অসুবিধা হতো? 104-এর জায়গায় 104-এও তো সমালোচনা হচ্ছে যে 104 জন লোক নিয়ে গেলেন, তো সেখানে যদি 204 জন লোক হতো এই একই সমালোচনা হতো। মধ্যে থেকে তার যে রিলেশনটা ছিল রাজনৈতিক দলের, সেখানে পার্থকে নিতে পারতেন, মাহমুদুর রহমান মান্নাকে নিতে পারতেন, ববি হাজ্জাজকে নিতে পারতেন। তো এই জিনিসটা আরও ভালো দেখা যেত। এদের চেহারা ভালো, সুরত ভালো, পোশাক ভালো, আশাক ভালো। এবি পার্টির মঞ্জু সাহেবকে নিতে পারতেন। জুনায়েদ সাকি কত লম্বা, কত সুন্দর, দেখলেই মানে একটা নেতার মতো মনে হয় জুনায়েদ সাকিকে। তো তিনি যদি এয়ারপোর্টে এভাবে নামতেন, এরকম 100-150 লোক যদি সেখানে উপস্থিত থাকেন, ওই যে মোস্তাফিজুর রহমান ইরান আছেন, তো ওনারা মানে নেতার মতো লম্বা চোড়া। মোস্তাফিজুর রহমান ইরান, জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ, আমদালিব রহমান পার্থ, মানে তারা যেতেন কিনা আমি বলতে পারি না, তবে তাদেরকে যদি নেওয়া হতো, এয়ারপোর্টে যদি সবাই নামতেন, ওই একটা দৃশ্য দেখতে সুন্দর হতো। এবং যারা ডিম মেরেছে তারা এত সহজে ডিম মারতে কিন্তু সাহস পেতেন না। আবার যদি ডিম মারাও হতো, ওটা একটা রীতিমতো সেলিব্রিটি হতো। মানে ওইটা নিয়ে ভীষণ রকম একটা, যাকে বলে অনেক দিন আলোচনা হতো যে এরকম ঐক্যমত্য কমিশনে যারা গেছেন সবার উপর ডিম বৃষ্টি হয়েছে, এটাও একটা বিরাট খবর হতো। এবং আলটিমেটলি ইউনূস সাহেবের বুদ্ধির প্রশংসা সবাই করতেন যে না, একটা বাপের বেটা বুদ্ধি নিয়েছেন। তো তিনি সেই কাজগুলো করলেন না, এই কাজও করলেন না। আবার সেখান থেকে আসলেন, আসার পরে আবার একটা ঐক্যমত্য কমিশনের বৈঠক হলো। সেই বৈঠকের পরে রাজপথে কিছুই হচ্ছে না, কারোর মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। মধ্যে থেকে একটা ইলেকশন হলো, সেই ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইলেকশন হলো। সেই ইলেকশনে সব পক্ষই আনহ্যাপি, সব পক্ষই আনহ্যাপি। মধ্যে একটা ম্যাচ হলো, খেলাধুলা হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে, সেটা নিয়েও সাকিব আল হাসানকে নিয়ে রীতিমতো মানে হই হুল্লোড় ঘটনা। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এইবার যে আমেরিকা থেকে আসছেন, মনে হচ্ছে দ্য লাস্ট সাপার, শেষ নৈশভোজ। তার যে শেষ নৈশভোজ, অসাধারণ একটা দ্য লাস্ট সাপার একটা চিত্র আছে, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটা ছবি। তো এরকম একটা লাস্ট সাপারের মতো, বা তার যে সর্বশেষ ভ্রমণের মতো একটা ঘটনা। তো সেই ভ্রমণে করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, যে তিনি আরও 50 বছর তাকে রাখার জন্য, 10 বছর তাকে রাখার জন্য, 5 বছর তাকে রাখার জন্য বহু মানুষ উৎসাহী, তাকে প্রস্তাব দিচ্ছে, বলছে। কিন্তু তিনি এয়ারপোর্টে নামার পর তার যে অভিব্যক্তি, তার যে রিসেপশন, আবার তিনি যমুনাতে আসার পরে তিনি যমুনাতে আছেন না কোথায় থাকছেন, মানে এটা নিয়ে কার কোনো আগ্রহ নেই। অথচ রাজনীতির একটা প্রথম ব্যাপার হলো আপনাকে নিয়ে সবার আগ্রহ থাকতে হবে। তো সেই আগ্রহের যে জায়গা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে আগ্রহের যে জায়গা, সেই আগ্রহের জায়গাটা চলে গেছে। তিনি নীরব, নিশ্চুপ, এবং তিনি অপেক্ষা করছেন। কিসের জন্য অপেক্ষা করছেন তিনি জানেন, আর তার মালিক জানেন। আর আমরা অপেক্ষা করছি একটা সুন্দর সকালের, চমৎকার একটা সূর্য উঠবে, বসন্তের বাতাস প্রবাহিত হবে, আর সমস্ত মানুষের মধ্যে একটা তৃপ্তির ঢেকুর থাকবে। এরকম একটা সকাল আমরা আশা করছি। আচ্ছা, যারা উঠে পড়ে লেগেছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারা কি একবারও ভেবে দেখেছেন দেশের 1/3 মানুষ নির্ভেজালভাবে আওয়ামী লীগ করে? তো 1/3 মানুষ হলে আমি 6 কোটি ধরে নিই, এর প্রত্যেকটা মানুষই হচ্ছে এক একজন আওয়ামী লীগ। এর হৃদয়ে আওয়ামী লীগ, ভালোবাসায় আওয়ামী লীগ, অনুভূতিতে আওয়ামী লীগ, বিশ্বাসে আওয়ামী লীগ।
তে এই 6 কোটি লোকের ভালোবাসাকে আপনি কোন আদেশ দিয়ে বন্ধ করবেন? ডক্টর ইউনূসের নির্বাহী আদেশ, না হয় আর একটা কোর্ট ব্যবহার করে আর একটা আদেশ দেওয়ালেন? মানুষের হৃদয়ের উপরে আদালতের নিষেধাজ্ঞায় কাজ হয়? হয় না। মানুষের অনুভূতি, বিশ্বাস, দৃঢ়তা, এটার উপর আদালতের নিষেধাজ্ঞায় কাজ হয় না। আর আওয়ামী লীগ তো একটা পার্টি না। আওয়ামী লীগ একটা অনুভূতি, আওয়ামী লীগ একটা ভালোবাসা, আওয়ামী লীগ একটা দর্শন, আওয়ামী লীগ একটা বিশ্বাস। এই বিশ্বাসে যারা বিশ্বাসী সেই মানুষগুলো রিক্সা চালক, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ পর্যায়ের এই মানুষগুলোকে শত চেষ্টা করে তার হৃদয় থেকে আওয়ামী লীগকে আপনি মোছাতে পারবেন না। তা কতটা মানুষের হৃদয়ের উপর আপনি আদালতের নিষেধাজ্ঞা দেবেন? কত মানুষের ভালোবাসার উপর নিষেধাজ্ঞা দেবেন? এটা দেওয়া যায় না। ভালোবাসাকে আদালতের রায় দিয়ে বন্ধ করা যায় না। দেখেন না, ফেসবুকে অন্যান্য মিডিয়ায় দেখা যায় বয়স্ক মানুষ চলতে পারে না, রাস্তার পাশে রিক্সাওয়ালা, সে বলে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভোট দেব, জীবন গেলে আওয়ামী লীগকে ভোট দেব। ওই মানুষদের বিশ্বাস, ভালোবাসা, অনুভূতি, দর্শন, এইটাকে ডক্টর ইউনূসের নির্বাহী আদেশ বলেন আর আদালতকে ব্যবহার করে একটা আদেশ দেন, কোনোটাই লাভ হবে না। এই পরিকল্পনা যারা করেন, যারা এটা নিয়ে গবেষণা করছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে নিষেধাজ্ঞা দিতে হবে, আহম্বকের মতো কাজ করছেন। এটা হয় না, এটা বাস্তবতা সম্মত না। কারণ আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্ট থেকে এসে কিছু জাসদ, কিছু মুসলিম লীগ, কিছু দলভ্রষ্ট, এদের নিয়ে জগা খিচুড়ির মতো দল না। আওয়ামী লীগ সেই 49 সাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করে মানুষের ভিতরে ঢুকে যাওয়া, গ্রামে একেবারে তৃণমূল পর্যায়ে মাটি ও মানুষ সব কিছুর সঙ্গে মিশে গেছে। সেইটাকে বিচ্ছিন্ন করা যায় না। দেখেন না, ইয়াহিয়া, আইয়ুব, টিক্কা খান অনেক চেষ্টা করেছে, পারেনি। বঙ্গবন্ধুকে খুন করার পর চেষ্টা করা হয়েছে, পারেনি। অন-11-এর সময় চেষ্টা হয়েছে, পারেনি। মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা একটা আওয়ামী লীগ করা হয়েছিল, পারেনি। ডক্টর কামাল হোসেনের মতো হেভিওয়েট নেতা আলাদা একটা দল করেছিলেন, পারেনি। এটা বাস্তবে সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে একটা ভালোবাসা, আওয়ামী লীগ একটা অনুভূতি। এই অনুভূতি কি আদালতের ইনজাংশন দিয়ে কাজ হয়? ইউনূসের এক্সিকিউটিভ অর্ডারে কাজ হয়? এটা হয় না। একেবারে জন্ম নেওয়ার পর থেকে মানুষ আওয়ামী লীগ করে, হঠাৎ করে আওয়ামী লীগ করে না। সারা জীবন যে আওয়ামী লীগ করছে, আপনি একটি ইনজাংশন দিলেন আদালতের রায় দিয়ে, সাজানো কাহিনী সাজালেন, অথবা এক্সিকিউটিভ অর্ডার দিলেন, না হয় পুলিশ দিয়ে 2 দিন ধাওয়া দিলেন। এই ভেতরে কখনো ইনজাংশন দেওয়া যায় না, নিষেধাজ্ঞা দেওয়া যায় না। বরং এই অপচেষ্টা যারা করবেন তাদের উদ্দেশ্যে বলবো, একটা জিনিস মনে রাখবেন, কোটি কোটি মানুষের ভালোবাসাকে যখন বাধা দিতে চেষ্টা করবেন, সেটা আদালতকে ব্যবহার করে হোক, নির্বাহী আদেশ দিয়ে হোক, যারা করবেন তারা কারা এটা কিন্তু আওয়ামী লীগের সবাই চেনে। আর আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের হেন গ্রাম গঞ্জ নগর শহর বন্দরে নাই, সবখানে আওয়ামী লীগ আছে। এই মানুষগুলো কিন্তু জানবে আপনারা এই কাজটি করতেছেন। তা তার ভালোবাসা, তার অনুভূতি, তার বিশ্বাসকে যারা বন্ধ করে দিতে চান, তাদের প্রতি খুব খুশি থাকার কথা না। ওই মানুষগুলো তার ভালোবাসার জায়গাটাকে যে রুদ্ধ করে দিতে চায়, তার উপরে ক্ষুব্ধ হয়ে গেলে তখন অবস্থাটা কি হবে এটাও ভাববেন। আপনি নিজে, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনরা তো এদেশেই থাকবে। চাইলেই তো পাকিস্তান বা অন্য কোথাও চলে যেতে পারবেন না, আর গেলে তো সবাইকে নিয়ে যেতে পারবেন না। ফলে নির্বোধের মতো মানুষের ভালোবাসার সংগঠন, অনুভূতি, আদর্শ, বিশ্বাস এবং বাঙালি জাতির যা কিছু গৌরবময় অর্জনের যে প্রতিষ্ঠান, তাকে গতানুগতিক একটি রাজনৈতিক দল ভেবে বন্ধ করা বা বিনাশ করার চেষ্টা থেকে বিরত থাকাই উত্তম। আওয়ামী লীগ কার্যত দীর্ঘ পথ পরিক্রমায় একটি অবিনাশী সত্তায় পরিণত হয়েছে, এটা মনে রাখবেন। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না, আওয়ামী লীগ ধ্বংস হবে না।
কোনো আদেশ, কোনো নির্দেশে আওয়ামী লীগ ধ্বংস হবে না। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বুধবার দিন বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা গোলটেবিল বৈঠক হয়েছিল। সেই গোলটেবিল বৈঠকটার আয়োজক ছিল সপ্রাণ নামে একটা সংগঠন, এবং সেখানে এই নতুন সরকার আসার পর, মানে ডক্টর ইউনূসের সরকার আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মানবাধিকার যে পরিস্থিতি সেটা কেমন ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। এবং সেই আলোচনায় বলা হয়েছে, ওখানে অধিকার যে সংগঠনটা আছে তার একজন গবেষক উনি এখানে মূল প্রবন্ধ পাঠ করেন, এবং সেখানে বলা হয়েছে যে আসলে বাস্তবতাটা কী দেশের, এবং সেটা যে ভালো নয় সেটা নানা তথ্য প্রমাণ দিয়ে বোঝানো হয়েছে। সেখানে এই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম উপস্থিত ছিলেন, এবং উনি বরাবর যা করেন সব কিছুকে উড়িয়ে দেন এবং সরকারের পক্ষে যতটা পারেন বলেন, এবং মানে অনেকটা ওনাকে দেখলে, ওনার কথাবার্তা শুনলে না আমার মাঝে মাঝে বিগত সরকারের ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদের কথা মনে পড়ে যায়। যাও, উনি বলেছেন কে কথা সেটা শুনেন। উনি বলেছেন যে বাংলাদেশে গণমাধ্যম এখন বেশি বেশি স্বাধীনতা ভোগ করছে, যেহেতু পত্রিকাগুলো অনেক রকম স্বাধীনতা পাচ্ছে, কাজে ওনারা যা ইচ্ছা তাই লেখে। মূলত এই হলো ওনার বক্তব্য। কিন্তু যে সমস্ত কথাবার্তা এখানে লেখা হয়েছে এগুলো আসলে পত্রিকা থেকে নেওয়া, কাজেই পত্রিকার কথার উপর বিশ্বাস করা যায় না। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আসলে অনেক ভালো, এই হলো ওনার মোদ্দা কথা। এই কথা বলার পর সেখানে আরও অনেকে উপস্থিত ছিলেন, যেমন এই আমাদের যেটা গুম কমিশন হয়েছে সেই গুম কমিশনের যিনি একজন সদস্য মিস্টার নূর খান, তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি বলেছেন যে, ওনার কথাগুলো আমি পড়ে শুনে আপনাকে, উনি কী বলেছেন যে সরকারের বয়ান শুনে অসুস্থ বোধ করছি। মানে এই যে আমাদের মিস্টার শফিকুল আলম এর কথা শুনে উনি অসুস্থ বোধ করছেন। এবং নূর খান আরও বলেন যে অভিযোগটা তিনি দিয়ে গেলেন, মানে ওই শফিক সাহেব আবার আরেক ঘটনা, এখন তো বড় মানুষ, সিনিয়র সেক্রেটারি হয়ে গেছেন উনি কোথাও যেয়ে বেশিক্ষণ থাকেন না, নিজের বয়ানটা দিয়ে উনি চলে যান, আবার আরেক জায়গায় যান। মানে ওনার কথা যে কে কী প্রতিক্রিয়া করলো এটা শোনার মতো সময় ওনার না, উনি বিখ্যাত লোক এখন। তো উনি চলে গেছেন। এখন উনি চলে যাওয়ার পর নূর খান বলতেছেন যে তিনি যে অভিযোগটা দিয়ে গেলেন যে মানবাধিকার সংগঠনগুলো সব পরিসংখ্যান নেয় পত্রিকা থেকে, সরকারের প্রশাসন যে রিপোর্ট করে সেটি সত্য, আর মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরা যে রিপোর্ট করেন সেটা সত্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এটা দুর্ভাগ্যজনক যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধির কাছ থেকে এ ধরনের বয়ান শুনতে হলো। মানে বেসিক কথাটা হলো যে শফিকুল আলম সাহেব মনে করতেছেন পত্রিকাগুলি ভুল লেখে, তাহলে ওনার যে সঠিক তথ্য এটার সোর্সটা কি? পুলিশ অথবা সরকারি প্রতিষ্ঠান। তো সরকারি প্রতিষ্ঠান সঠিক বলে এবং পত্রিকাগুলো ভুল বলে, গণমাধ্যমগুলো ভুল বলে, এই যে বয়ানটা উনি দিচ্ছেন এটা কিন্তু আগের সরকারও দিত, এই হাসান মাহমুদও দিত, ওবায়দুল কাদেরও দিত। আমরা আসলে কি পরিবর্তন আল্লাহ বুঝতে পারলাম না। আমরা আরেকটা হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের ব্লেন্ডার করে শফিকুল আলমকে পেয়েছি। জানি না এই জাতির মধ্যে কি আছে। যাই হোক, শফিকুল আলম সাহেব কিন্তু আরেকটা কথা বলেছেন। সেটা কি বলেছেন শোনেন। তিনি বলেছেন যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে বাংলাদেশের ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করতে হবে। তার মানে আমাদের স্থানীয় যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেগুলো কথা ওনারা মানবেন না। ওনারা মানবেন হলো আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ অথবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের কথাটা ওনারা মানতে চাইবেন। ভাই, আল্লাহর কি রহমত! এই কথাটা বলবো এই কারণে, আল্লাহর কি রহমত, উনি এই কথাগুলি বলেছেন বুধবার দিন। বৃহস্পতিবার মানে পরের দিন, মানে আজকেই হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ হলো যে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক একটা প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা এই হিউম্যান রাইটস ওয়াচ। এই প্রতিষ্ঠানের নাম আমরা মোটামুটি জানি এই কারণে যে আওয়ামী লীগ আমলে এরা কিছুদিন পরপর, মানে এক নির্দিষ্ট সময় পরপর তারা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সারা দুনিয়াটা নিয়ে করতো। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও তারা নানা রকম রিপোর্ট প্রকাশ করত, এবং ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর অবধারিতভাবে এই হাসান মাহমুদ অথবা আপনার এই ওবায়দুল কাদের এবং হাসিনা সরকারের মন্ত্রীরা ধুয়ে ফেলাইতো যে এইগুলি বিএনপি জামাতের টাকা খাইয়া করছে, এগুলো বলতো হিউম্যান রাইটস ওয়াচকে। মানে তাদের পছন্দ হতো না।
আমাদের গতকালকে শফিকুল আলম সাহেব বলছেন যে এদের দ্বারা, এরা যদি বলে তাহলে তারা মোটামুটি মানবেন। আচ্ছা, হিউম্যান রাইটস ওয়াচ আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে তারা কি বলেছে শুনেন। তারা বলেছে যে নতুন করে এই গভর্নমেন্ট যে একটা সন্ত্রাস বিরোধী আইন করেছে 2025 সালে, এটা আগের আইনটাকে সংশোধন করেছে, সেটার মাধ্যমে তারা কী কী করছে তারা বলছে শুনেন কি বলছে। তারা বলেছে যে সংশোধিত সন্ত্রাস বিরোধী কঠোর আইন ব্যবহার করে নতুন কর্তৃপক্ষ 2025 সালের 12 মে অন্তর্বর্তী সরকার সরকার আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ, মানে কার্যক্রম নিষিদ্ধ করে। দলটির সমর্থনে যে কোনো সভা, প্রকাশনা ও অনলাইনে দেওয়া বক্তব্য এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। আওয়ামী লীগ নেতৃবৃন্দ শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারে আইনটি ব্যবহার করা হচ্ছে, মানে এখনো হচ্ছে। তারপর নতুন যে আইনটা করেছে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনের মাধ্যমে এই আইনটাকে ব্যবহার করে এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হচ্ছে এবং শান্তিপূর্ণ অধিকার কর্মীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। এবং এই হিউম্যান রাইটস ওয়াচের যে এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী গাঙ্গুলি, উনি তখনও কিন্তু আগের আমলেও কিন্তু অনেক কথা বলতেন হাসিনা সরকারের বিরুদ্ধে। উনি এবার কি বলছেন শুনেন। উনি বলেছেন যে রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক, অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে। মানে আগের সরকার যা যা করছে সেই কাজগুলো এই সরকার করছে বলে উনি মনে করছেন। উনি বলছেন এগুলি করা উচিত না, কারণ করলে পরে তাকে আপনাদের সরকারকে ওই সরকারের চেয়ে অন্যরকম ভাববে কীভাবে। হিউম্যান রাইটস ওয়াচে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেখানে আরও বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে। অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী আইনে আটক রাখা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে। এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসন আমলের কথাই মনে করিয়ে দিচ্ছে। তার মানে হিউম্যান রাইটস ওয়াচের বিবেচনায় ডক্টর ইউনূসের সরকার আর আগের শেখ হাসিনা সরকারের মধ্যে তারা তেমন কোনো পার্থক্য পাচ্ছে না এই মানবাধিকার প্রসঙ্গে। কি বুঝবেন আপনারা তাহলে এখন? এবং ওনারা একটা ঘটনার উল্লেখ করেছেন, আপনাদের মনে আছে গত 28শে আগস্ট মঞ্চ 71 নামে একটা সংগঠনের একটা আলোচনা সভা, গোলটেবিল বৈঠক থেকে কিভাবে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হাফিজুর রহমান কার্জনকে, সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারা সেখানে মানে আলোচনায় অংশ নিতে গিয়েছিল। পান্না তো একটা শব্দ উচ্চারণ করে না, সে আলোচনায় অংশও নিতে পারে নাই, সেখানে বসেছিল। ওনাদেরকে ধরে নিয়ে গেছে এই সরকারের পুলিশ। প্রথম বলেছিল যে তাদের নেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য, পরে তাদেরকে গ্রেপ্তার করেছে এই আইনের অধীনে, এই সন্ত্রাস বিরোধী আইনের অধীনে। এই বিষয়টাও কিন্তু এই হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্টে দেওয়া হয়েছে। এখন আপনি তাহলে ওনাদের যে বক্তব্যটা, এই বক্তব্যটা সম্পর্কে শফিকুল আলম সাহেব কী বলবেন এবার? উনি তো চেয়েছিলেন এদের বক্তব্য, এবং তারা তো আরও বেশি বলছে। তারা বলছে তারা হাসিনা সরকারের সঙ্গে এই সরকারের কোনোই পার্থক্য দেখছে না মানবাধিকার প্রসঙ্গে। তাহলে কেমন হলো? এবং এই হিউম্যান রাইটসের ওয়াচে এটাতে ওনারা আরও একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। শুনুন কি বলেছেন। ওনারা বলেছেন সরকার রক্ষণশীল মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলিকেও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীগুলো তাদের দাবি আদায় করতে গিয়ে সহিংসতায় জড়িয়ে পড়েছে। মানে যে যে গ্রুপগুলো আছে যা নাকি রক্ষণশীল মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট, তাদেরকে এই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তারা নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সহিংসতায় জড়িয়ে পড়ছে। এবং হিউম্যান রাইটস ওয়াচের আর দুটো কথা বলবো আমি মাত্র, বেশিক্ষণ সময় নেব না আপনাদের। হিউম্যান রাইটস ওয়াচ একজন মানে রাজনৈতিক কর্মীর একটা বক্তব্যকে কোট করেছে তাদের রিপোর্টে। সেখানে ওই বক্তব্যে ওই লোকটা বলেছে যে হয়তো সন্ত্রাসী হিসাবে কারাগারে থাকা, নয়তো উচ্ছৃঙ্খল জনতার হামলার শিকার হওয়া,
এছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। মানে যারা বিরোধী রাজনীতিকে সাপোর্ট করেন, তাই হয় সন্ত্রাস হিসেবে কারাগারে থাকতে হবে অথবা মবের শিকার হয়ে প্রাণ দিতে হবে। এছাড়া এই লোকগুলোর হাতে আর কোনো বিকল্প নাই। মীনাক্ষী গাঙ্গুলী আরেকটা কথা বলেছেন, উনি সরকার একটা পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শটার কথা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। তিনি বলেছেন যে বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমার্থক হয়ে উঠছে। এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে মনোযোগ দেওয়া উচিত। মানে তার পরামর্শটা হলো যে তারা যে সন্ত্রাস বিরোধী আইনটা চালাচ্ছে, এখন আইনটা প্রয়োগ করছে, এই আইনটা আসলে রাজনৈতিক দমন পীড়ন এর সমার্থক হয়ে গেছে। মানে এই আইনটা মানেই রাজনৈতিক দমন পীড়ন করা। আর তার পরামর্শ সরকার এখন উচিত হবে এইগুলি বাদ দিয়া নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা। নিরাপদ হবে কিনা জানি না, অংশগ্রহণমূলক তো হচ্ছেই না। যেমন এই নির্বাচনে আপনারা তো আওয়ামী লীগকে বাইরে রাখছেন। দেখেন এখনও নির্বাচনের কিন্তু শিডিউল ঘোষণা হয় নাই, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এটাও নিশ্চিত হয় নাই। কিন্তু যতটুকু যা করছে সরকার এখনই কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মন্তব্য করছে যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। যখন নির্বাচনটা হয়ে যাবে তখন সবাই বলবে ডক্টর ইউনূস আসলে এগুলি কী করছেন, ডক্টর ইউনূস আমাদের দেশের ইমেজকে কোথায় নিয়ে যাচ্ছেন। এবং তারও যে বড় কথা, উনি ওনার সরকারকে হাসিনা সরকারের সমর্থক করে তুলেছিলেন। তাহলে কি হাসিনা সরকারের সঙ্গে দেশের জনগণ যা করেছে ওনার জন্য কি সেটাই প্রাপ্য হয়ে দাঁড়ালো? প্রিয় দর্শক, এই প্রশ্নটুকু রেখেই আলোচনা শেষ করছি। তখন এই হামিদুল হক ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে নিশ্চিত করেছিলেন যে এই হামিদুল হকের সঙ্গে জামায়াতে ইসলামীর তখন ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ ছিল। তারা নিশ্চিত করেছিলেন ওয়াকারুজ্জামান এবং এই ডিজিএফআই চিফ হামিদুল হক মিলে যে তারা সেনাবাহিনী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন। তো এখন ওয়াকারুজ্জামান, হামিদুল হক সহ সেনাবাহিনীর জেনারেলদের মানে শীর্ষ নেতৃত্বের যারা তখন জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ালেন তারা এখন সরাসরি প্রতারিত বোধ করছেন। তারা এই প্রতারণারও প্রতিশোধ চাইছেন। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদেরকে র্যাব এবং সেনাবাহিনীর বন্দি শিবিরে আটক রেখে গুম এবং নির্যাতন চালানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে যে দুটো মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে 30 জনকে অভিযুক্ত করা হয়েছে, শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও যেই মামলাগুলোতে 28 জনের অধিকাংশই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা, সেই মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন 12টি দফতরে সেই গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে দেওয়া হয়েছে। জেনারেল পর্যায়ের এই শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম এবং নির্যাতনের অভিযোগে মামলা দায়ের, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যেমনটা এর আগেও আপনাদের বলেছি আশঙ্কা করা হচ্ছিল, সেটা এখন প্রকাশ্য হয়ে পড়ছে যে সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। যে জেনারেল পর্যায়ের সেনাবাহিনী কর্মকর্তাদেরকে আগস্টের পর নানান অভিযোগে বরখাস্ত করে শুধুমাত্র যথেষ্ট শাস্তি দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে না, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করা হয়েছে। সেটাতে সেনাবাহিনীর ভেতর একেবারে বড় ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে এখন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে তিনি জরুরি ভিত্তিতে দেশবাসীকে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতার বিপদ সম্পর্কে অবহিত করেন। আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সহ সাবেক সেনা কর্মকর্তাদের একটা বিরাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের পর থেকেই বড় ধরনের একটা অ্যাক্টিভিজম আন্দোলন চালিয়ে আসছিলেন যাতে শেখ হাসিনার আমলের
আয়নাঘর পরিচালনা, বন্দি শিবির পরিচালনা, গুম করার জন্য দায়ী চিহ্নিত করে বিশেষ করে ডিজিএফআই এর কর্মকর্তারা সহ সাবেক মানে সেনা কর্মকর্তাদের ওপর মামলা দায়ের করা হয় এবং সেই ধারাবাহিকতাতেই কিন্তু 5 জন সাবেক মহাপরিচালক ডিজিএফআই এর তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এখন পিনাকি ভট্টাচার্য লিখছেন, তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, প্রিয় দেশবাসী সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে সরকার বিরোধী মানুষদের খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোস্বা করেছে। আজ সেনাবাহিনীর মানে বৃহস্পতিবারে সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 56 জন জেনারেলি মানে সেনাবাহিনীর 56 জন জেনারেলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। এই যে প্রাক্তন সেনা প্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে, আপনারা জানেন যে এই অ্যাক্টিভিজম পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার এদের নেতৃত্বে এই যে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে তাদেরকে যাতে বিচারের মুখোমুখি করা হয়, এই অ্যাক্টিভিজমের সঙ্গে ওতপ্রোতভাবে যে সাবেক সেনা কর্মকর্তারা জড়িয়েছিলেন তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যে সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তিনি ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনা কর্মকর্তা, এবং তিনি কিন্তু শেখ হাসিনার আমলেই সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সম্প্রতি গুম কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছেন এবং তিনিও অত্যন্ত সোচ্চার ছিলেন যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং তিনি গুম কমিশনে সাক্ষ্য দিয়ে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলেন যে বিগত বছরগুলোতে জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করা, কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তার নির্ধারণ করা প্রয়োজন। সেই উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য ও প্রমাণাদি সরবরাহ করে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রমকে বেগবান করা সকলের দায়িত্ব। গুম সংক্রান্ত কমিশন ফর এনকোয়ারির এমন গুরুত্বপূর্ণ কাজের সহযোগিতার জন্য জড়িত সব পক্ষ, ব্যক্তি ও চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে স্বেচ্ছায় এগিয়ে আসা উচিত। এখন তিনি কি সত্যি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচার চান কিনা ঢালাওভাবে সকল ডিজিএফআই কর্মকর্তার কিংবা র্যাবের সঙ্গে জড়িত সকল সাবেক কর্মকর্তার, সেটা একটা প্রশ্ন বটে। কিন্তু এই ইকবাল করিম ভূঁইয়া সহ সাবেক সেনা কর্মকর্তারা, শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা, ব্রিগেডিয়ার সাখাওয়াত, তারপর খালেদা জিয়ার যিনি মানে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আছেন, এই সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমনকি জুলাই আগস্টের আন্দোলনেও তখন তাদেরকে রীতিমতো মানে রাস্তায় নামতে দেখা গেছে। ফেসবুকে তো স্ট্যাটাস দিয়েছেন, প্রোফাইল লাল করেছেনই, রাস্তায় নেমেছেন তারা এবং তখন তাদের যে ভূমিকা সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেনাবাহিনীকে সরকারের নির্দেশ মানে অমান্য করে বা নির্দেশ না মান্য করে মানে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে দাঁড়াতে এবং জুলাই আগস্ট আন্দোলন দমনে আর কোনো ভূমিকা না রাখতে, সেটা এখন একরকমের মানে নথিবদ্ধ সত্য। দেখেন এই যে সাবেক সেনাপ্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হচ্ছে, এমনকি যেই অভিযোগের ভিত্তিতে এই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত করা হলো এবং গ্রেফতারি পরোয়ানা জারি হলো, যেই গ্রেফতারি পরোয়ানা আজকে বাহিনীগুলোর 12টি দফতরে পাঠিয়েও দেওয়া হয়েছে, দেখেন সেখানেও কিন্তু একজন সাবেক সেনা কর্মকর্তা আছেন, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি। তিনি ওই অভিযোগ
অভিযোগ দাখিলকারীদের অন্যতম, যিনি বলেছেন যে তাকে দীর্ঘ কয়েক বছর ধরে এই সেনাবাহিনী পরিচালিত আয়নাঘরে আটক রাখা হয়েছিল এবং 2024-এর 5ই আগস্টের পর তিনি, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ব্যারিস্টার আরমান, জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আর পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা, এই 4 জন বেরিয়ে এসে বলেন যে তারা আয়নাঘরে দীর্ঘ সময় আটক ছিলেন এবং তারা কিন্তু এই মামলাগুলোর মূল অভিযোগকারী এবং মূল সাক্ষ্য। কাজেই এই পুরো এই জটিল এবং স্পর্শকাতর পরিস্থিতিটা সামাল দিতে হচ্ছে সেনাবাহিনীকে, যেখানে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বিচার চাইছেন, যিনি নিজেও শেখ হাসিনার শাসনামলে সেনাপ্রধান ছিলেন, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল পর্যায়ের একজন সেনা কর্মকর্তা নিজে বলছেন যে তিনি আয়নাঘরে বন্দি দশায় ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, তিনি বিচার চাইছেন। আবার যারা এখন জেনারেল পদমর্যাদায় আছেন তারা মনে করছেন যে সেনা কর্মকর্তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা বেসামরিক সরকারের নির্দেশনায় কাজ করছিল সংস্থাগুলো, সেই কারণে দায়ী করে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে আদালতে বিচারের মুখোমুখি করা আর গ্রেফতারি পরোয়ানা জারি করা একটা দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্কটাকে জটিল করে তুলবে, সেনাবাহিনীর সঙ্গে আস্থার সম্পর্ক চিরতরে শেষ করবে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা আসলে এর ফলে সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট হবে। এবং যে কারণে সেপ্টেম্বরের শেষে এক স্টাডি পিরিয়ডে গিয়ে ওয়াকারুজ্জামান জুনিয়র অফিসারদের বলেন যে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় গিয়েছি যাতে জেনারেলদেরকে এই বিচারের মুখোমুখি হতে না হয়। আমার সেনাবাহিনীর ব্রাদার জেনারেলরা প্রিজন ভ্যানে করে বিচারের জন্য যাচ্ছেন, এই দৃশ্য কথা ভাবলে এই ওয়াকারুজ্জামান অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন এবং তিনি ভাবতেই পারেন না। এই কথা বলে তিনি কিন্তু স্টাডি পিরিয়ডে বলেছেন যে তিনি এরপর নির্বাচিত সরকারের কাছেও যাবেন যাতে এই বিচার থেকে তিনি সেনা কর্মকর্তাদের জন্য দায় মুক্তি বা ইনডেমনিটি নিয়ে আসতে পারেন। এবং সেপ্টেম্বরের শুরুতে তিনি সর্বশেষ আবারও প্রেসিডেন্টের কাছে গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন এবং তার প্রত্যাশা ছিল যে এই মামলাটা দায়ের করতে, অভিযোগ দাখিল করতে, গ্রেফতারি পরোয়ানা জারি করতে কিছুদিন অপেক্ষা করা হবে এবং আরো ভাবা হবে। কিন্তু শেষ পর্যন্ত শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা জেনারেলদের বিরুদ্ধে এই মামলাটি হয়ে গেছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এখন বর্তমান যে সেনা কর্মকর্তারা আছেন শীর্ষস্থানীয় 56 জন যে জেনারেল আছেন তারা মনে করছেন এমন একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে ফেলা হলে তাদের পক্ষে সেনাবাহিনীর ভেতরের যে শৃঙ্খলা, তাদের কমান্ড রক্ষা, তাদের সম্মান রক্ষা সরাসরি মুশকিলে পড়তে যাচ্ছে এবং সেনাবাহিনী এখন ব্যবস্থা নিতে চায়। এটাই এখন ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর, যে খবরটা পিনাকি ভট্টাচার্যকেও অস্থির করে ফেলেছে। সেনাবাহিনী এবং ডক্টর ইউনূস সরকার মুখোমুখি, সে খবর মে মাসেও শোনা গিয়েছিল। সে সময় 3 বাহিনী প্রধান উপদেষ্টার যমুনায় গিয়ে নো ব্লাডি করিডর কোনো এই সব বিষয়গুলো আলোচনা ছাড়া হবে না সেটা বুঝিয়ে এসেছিলেন। দরবারে এসে সেনাপ্রধান পরিষ্কার করে বলেছিলেন। সেসব ঘটনার পরেও সরকারকে আবার সমর্থন দিয়েছেন, ঈদে গিয়ে দেখা করেছেন এবং সম্পর্কটা স্বাভাবিক করেছিলেন 3 বাহিনী প্রধান, কারণ তাদের ভরসা ছিল সরকার ইউনূসও তাদের সম্মান রক্ষা, তাদের বাহিনীর শৃঙ্খলা রক্ষা এবং সবচেয়ে বড় কথা এই 3 বাহিনী প্রধান যারা জুলাই আগস্ট আন্দোলনে সমর্থন দিয়েছে বলে জুলাই আগস্ট আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়েছে, সেই 3 বাহিনী প্রধানের কমান্ড বজায় রাখা, এই 3 বাহিনীর ভেতরের সেনাবাহিনী বিশেষ করে ভেতরে যে কমান্ড স্ট্রাকচার আছে তাদের প্রত্যেকে যদি এই আন্দোলনটিকে সমর্থন না দিত তাহলে যে এই আন্দোলনটি সফল হতো না শেষ পর্যন্ত এবং এই ইউনূস সরকার গঠন করে টিকতে পারতো না, সেই স্বীকৃতিটুকু এবং সেই সমর্থনটা মিলবে এখন সেনাবাহিনীর 56 জন জেনারেলের সেই আস্থা, সেই বিশ্বাস চলে গেছে।
তারা এখন আবার জুলাইয়ে আগস্টে তারা যেমন রাজপথে থাকা, ফেসবুকে অ্যাক্টিভিজম করা সাবেক সেনাপ্রধানদেরকে ডেকেছিলেন, এখন নাকি আবার তারা আর্মি হেডকোয়ার্টারে ডাকছেন, পিনাকি ভট্টাচার্য সেটা বলছেন। কিন্তু সেনাবাহিনীর ভেতরকার জেনারেলদের মনোভাব অত্যন্ত বিরূপ বর্তমান সরকারের ওপর, এবং সেনাবাহিনী এবং সরকার মুখোমুখি, সে বিষয়ে এই মুহূর্তে আর কোনো সন্দেহ নাই। দেখেন, এই যে হামিদুল হক ডিজিএফআই এর যে সর্বশেষ ডিজি ছিলেন, তার বিষয়ে এমনকি বণিক বার্তা একটা লেখা ছাপে যেখানে তারা সরাসরি বলে যে মেজর জেনারেল হামিদুল হককে, যিনি সেপ্টেম্বরে যাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সেনাবাহিনী, ডিজিএফআই এর চাকরিচ্যুত করে বাধ্যতামূলক ভাবে তাকে কাজ থেকে, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, তো সেই হামিদুল হক সম্পর্কে বণিক বার্তা কিন্তু আগস্ট মাসের 1 তারিখে লেখে যে নিরাপত্তা ও রাজনৈতিক সূত্রগুলোর বরাতে জানা যায় ডিজিএফআই এর ডিজি থাকার সুবাদে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের সঙ্গে রাজনৈতিক মহল, বিশেষ করে জামায়াতে ইসলামীর একটা অংশের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখা বা অভ্যুত্থানের বিপক্ষে সক্রিয় না করার বিষয়েও জামাতের একটি অংশের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল হামিদুল হকের। বিভিন্ন সূত্র কিন্তু বলে এই ছাত্র নেতাদের কয়েকজন কিন্তু ডিজিএফআই এর নিরাপদ আশ্রয়ে এবং ডিজিএফআই এর গাড়ি করে সারা ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছিলেন যখন তাদের নিরাপদ আশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং বণিক বার্তা এই আগস্ট মাসের 1 তারিখের, মানে এই 2025-এর আগস্ট মাসের 1 তারিখের এই লেখায় স্পষ্টত বলে যে যখন ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নেন তরুণদের সঙ্গে 3 তারিখের দরবারের পর যে সেনাবাহিনী সরকারের কথা মতো আর জুলাই আগস্ট আন্দোলনকে দমনে কোনো ভূমিকা রাখবে না, তখন একটা সেনাবাহিনীর ভেতর ওয়াকারুজ্জামানের পক্ষে তার নিয়ন্ত্রণ রাখা কিন্তু কঠিন হয়ে যাচ্ছিল, কারণ একটা অংশ চাইছিল ওয়াকারুজ্জামান সরকারের কমান্ড নির্দেশ মেনে জুলাই আন্দোলনের বিপক্ষে দাঁড়াক। তখন এই হামিদুল হক ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে নিশ্চিত করেছিলেন যে এই হামিদুল হকের সঙ্গে জামায়াতে ইসলামীর তখন ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ ছিল, তারা নিশ্চিত করেছিলেন ওয়াকারুজ্জামান এবং এই ডিজিএফআই চিফ হামিদুল হক মিলে যে তারা সেনাবাহিনী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন। তো এখন ওয়াকারুজ্জামান, হামিদুল হক সহ সেনাবাহিনীর জেনারেলদের, মানে শীর্ষ নেতৃত্বের যারা তখন জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ালেন, তারা এখন সরাসরি প্রতারিত বোধ করছেন, তারা এই প্রতারণারও প্রতিশোধ চাইছেন। এমনকি এই হামিদুল হক সেপ্টেম্বরে চাকরি হারানোর আগ পর্যন্ত জানতেন না তিনি এতটা বিপদগ্রস্ত, কারণ বণিক বার্তা সরাসরি বলছে অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন একজন এমনকি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হককে তখন রাষ্ট্র পুনর্গঠনে সহায়তারও অনুরোধ করেছিলেন। কাজেই এই যে যাদের সহায়তায় ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল করা হলো এবং শেখ হাসিনার পতন ঘটানো হলো, তারা যারা সেনাবাহিনীকে সেই সময় নিষ্ক্রিয় রাখলেন, মার্চ টু ঢাকা কর্মসূচিকে সফল করলেন সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিভিন্ন পয়েন্টগুলো খুলে দিয়ে, তাদের কথা যে এখন কর্ণপাত করছে না সরকার বা ইউনূস, সেটা ওয়াকারুজ্জামান সহ সেনা শীর্ষ নেতৃত্ব ভালো চোখে দেখছেন না। সেনাবাহিনীতে জেনারেলরা ক্ষেপে উঠেছেন, তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চান ইউনূস সরকারের বিরুদ্ধে। পিনাকি ভট্টাচার্য বলছেন বটে যে প্রধান উপদেষ্টার সকলকে সাবধান করা উচিত এখনই, তবে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা কি সত্যি সাবধান করার সময় পাবেন কিনা সেই সিদ্ধান্ত আসলে আজকে আর্মি হেডকোয়ার্টারে বসে নিচ্ছেন এই জেনারেলেরাই।